নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। গতকাল আমরা ৩২,০০০ কোটি টাকার দুর্নীতি নিয়ে আলোচনা করেছিলাম। গোটা বিগল জুড়ে দেখিয়েছিলাম ৩২,০০০ কোটি টাকা আমফানে ক্যাগের রিপোর্ট। অনেকে বলছেন যে এই টাকাটা এ রাজ্যে এখনো পর্যন্ত সবথেকে বড় দুর্নীতির অঙ্ক। আজকে যে অঙ্ক নিয়ে আলোচনা করব সেটা হয়তো ৩২,০০০-এর থেকে অনেকটা কম, অনেকটাই কম, কিন্তু এই অঙ্কটা বোধহয় সরাসরি আমার আপনার জীবনেও কোনো না কোনো প্রভাব ফেলেছে। আচ্ছা, নিশ্চয়ই মনে আছে আপনাদের, বিগত সরকার মানে তৃণমূল সরকার, তারা বারংবার বলতেন যে রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ, টাকা নেই, তার মধ্যে থেকেই আমাদের কাজ করতে হচ্ছে। বলেছেন তো, একাধিকবার বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে টাকাটা কেন ছিল না? টাকাটা কেন ছিল না? কোথাও গিয়ে কি মেলা খেলায় তৎকালীন সরকার বেশি ব্যয় করছিল? এমনটা অভিযোগ করতো তারা যে বাম জমানায় প্রচুর ঋণ ছিল, শোধ করতে হতো, বলেছিল তো। দেখুন, সরকারের ঘরে যে যে উপায়ে টাকা আসে তার মধ্যে একটা হচ্ছে রাজস্ব। আচ্ছা, এই প্রশ্ন কোনোদিন ওঠেনি কেন যে রাজস্ব আদায় ঠিকঠাক হচ্ছে কিনা, আমার সরকার রাজস্ব আদায় ঠিকঠাক করতে পারছে কিনা? রাজস্ব আদায়ের টাকাটা যদি সরকারের ঘরে ঠিকঠাক যেত তাহলে হয়তো বা 500 টাকার জায়গায় আপনি 700 টাকা 800 টাকা লক্ষ্মীর ভান্ডার পেতে পারতেন, হয়তো বা আপনার বাড়ির সামনে যে রাস্তাটা সেটা অনেক আগে চওড়া হয়ে যেত, পাকা হয়ে যেত। সরকার তো এগুলোই কাজ, জল আলো রাস্তাঘাট ঠিকঠাক করা। কেন এ কথা বলছি? সরকারের কাছে টাকা ছিল না, সরকার বলেছে বারবার, দাবি করেছে বারবার, হ্যাঁ এটা ঠিক ছিল না, কিন্তু সরকারি দল যারা করত, একবার বলুন তো আপনার পাড়ায় তাকে দেখেননি? হাতে সোনার চেন, গলায় সোনার চেন, কোটি কোটি টাকা। এ রাজ্যে তৃণমূল জমানায় একজন বাস ড্রাইভার ছিলেন, তার বাড়িতে আজকে সকাল থেকে কালকে মধ্যরাত থেকে পুলিশ রেড করেছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তাল তাল সোনা উদ্ধার হয়েছে। ওই বাস চালক তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে পরিচিত, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিল একসময়, এমনটাই কান পাতলে শোনা যায়। ডিটেল দেখাবো প্রতিবেদনে, তারপরে আসছি বড় ইস্যু আজকে। এত বিপুল পরিমাণে টাকা আমাদের দেউচাতেই কারো বাড়িতে এত টাকা মজুদ থাকবে? বীরভূমে কি পাথর ঘষলেই সোনা? অনুব্রত মণ্ডলের কাছের লোক হিসেবে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সম্পদের সাম্রাজ্য দেখেছে বাংলা। সেই টুলুর ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়িও যে দুর্নীতির মিনার। উদ্ধার কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। এই যে বাড়ির ছবি দেখতে পাচ্ছ, সে যেখানে টাকা গোনা হচ্ছে সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। পুলিশের উচ্চ পদস্থ যারা আধিকারিক রয়েছে তাদের উপস্থিতিতে সেই টাকা গোনা হচ্ছে। বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা বাসস্ট্যান্ডের পাশে এই বাড়িটি মিনার মণ্ডলের। মঙ্গলবার রাতে বীরভূম জেলা পুলিশের বিরাট বাহিনী ঢোকে। বুধবার সকাল পেরিয়ে দুপুর হয়ে বিকেল, বেরোনোর আর নামগন্ধ নেই। একটার পর একটা ট্রাঙ্ক আসছে, টাকা গুনেই চলেছেন কর্মীরা। হাজার, লক্ষ থেকে কোটি, কয়েক কোটি। মিনারের বাড়ির আলমারিতে নাকি থরে থরে সাজানো সোনা। 5টি সোনা গোনার মেশিন, প্রিন্টার, 3টি ট্রাঙ্ক। এমন বহরে বুঝিয়ে দিচ্ছে কত গুপ্তধন লুকিয়ে পাথর ব্যবসায়ীর বাড়িতে। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে উনি চালক ছিলেন। তারপরে ওখানে কয়েক বছর কাজ করার পরে যে টুলু মণ্ডল আন্ডারে উনি ডিসিআর গেটে ম্যানেজারি করতেন। তৃণমূল জামানায় অনেক ঢাকঢোল পিটিয়ে দেউচায় কয়লা খনির কথা ঘোষণা করা হয়। তা শুরুর আগেই সেই দেউচায় টাকা সোনার খনির হদিশ। কিভাবে দুর্নীতির মিনার বানালেন মিনার? সূত্রের খবর, একসময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে বাস চালকের চাকরি করতেন মিনার মণ্ডল। তৃণমূল জামানায় রকেট গতিতে উত্থান অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত মিনারের। 2014-15 নাগাদ পাথর ব্যবসায়ী শ্যালক টুলু মণ্ডলের হাত ধরে ব্যবসায় পা রাখেন মিনার মণ্ডল। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন মিনার। দেউচার নিয়ন্ত্রণ ছিল এই মিনারের হাতে। নকল চালান দেখিয়ে টাকা তোলার দায়িত্ব ছিল মিনারের। অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। এই তদন্ত এ তো পেহলে ঝাঁকি হ্যায়, আরো বড় বড় তদন্ত হোক। বুধবার সোশ্যাল মিডিয়ায় দেউচায় পুলিশি অভিযানের প্রসঙ্গ পোস্ট করেন শুভেন্দু অধিকারী। মনে করিয়ে দেন, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানান, যারা মানুষের সম্পদ লুট করে অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করেছে তাদের রেয়াত করা হবে না। তৃণমূল জামানায় বীরভূম থেকে কিভাবে সরকারি সম্পদ লুট হতো তা কিছুদিন আগে বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি? আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। পাথর মাফিয়ার আস্তানা থেকে উদ্ধার কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা।
মিনারের আত্মীয় টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে কয়েক বছর আগে টাকা উড়েছিল। মুম্বাই থেকে আনা হয় তা বড় শিল্পীদের। দুটি বিষয় জুড়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। কে টাকা রেখেছে, কোথা থেকে এলো, কিভাবে এলো, এই টাকার পিছনে কারা কারা যুক্ত আছে, প্রত্যেককে গ্রেফতার করা হোক। বীরভূমে পাথর ঘষলে সোনা, আর পাশের জেলা পূর্ব বর্ধমানের আউশগ্রামে টমেটোর আড়ালে কয়লা পাচার। বাস চালক থেকে পাথর মাফিয়ার মিনারের প্রতিপত্তি হলো কিভাবে? শুধু কি পাথর ব্যবসা নাকি অন্য কোনো সূত্র? কোথায় কোথায় বখরা পাঠাতে হতো? অনেক উত্তর খুঁজছেন তদন্তকারীরা। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। মানে দেখুন, এই মিনার বাবু তো মিনার হয়ে উঠেছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কাজল শেখ যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন তো প্রত্যেকেরই, এই প্রশ্ন প্রত্যেকেরই। ইনফ্যাক্ট কাজল বাবুর কাছে আমরা প্রশ্ন করেছিলাম, আপনি জানেন কিনা কিছু, কার টাকা, কোথা থেকে এলো, কবে এলো, টাকার পরিমাণটা আগে জানি। হিমাদ্রি সকাল থেকে লাইভ দিচ্ছে, ওখানে পড়ে আছে। হিমাদ্রি, একেবারে লেটেস্ট আপডেটটা দাও। দেখো, সেই সকাল থেকে কিন্তু যে টাকা গোনা শুরু হয়েছে সেই টাকা কিন্তু এখনও গোনা হচ্ছে। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, যে পরিমাণ টাকা গোনা হয়েছে তার প্রায় 70% গোনা হয়েছে, এখনও 30%-র মতো টাকা গোনা বাকি রয়েছে। অর্থাৎ যে কি বিপুল পরিমাণে টাকা এই যে বাড়ি সেই বাড়ির মধ্যে রয়েছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। আরও একটা ছবি দেখাবার চেষ্টা করব। এই যে যদি ইলেকট্রিক কোনো কারণে না থাকে বা কোনো কিছু অসুবিধা হয়, তার জন্য জেনারেটর নিয়ে আসা হয়েছে। অর্থাৎ রাতেও যে এই অভিযান চলবে, সকাল পেরিয়ে রাতেও যে এই অভিযান চলবে সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট। দেখো, ইলেকট্রিশিয়ানকেও ডাকা হয়েছে, তিনিও কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ করছেন। পুলিশি পাহারায় এই এখনও পর্যন্ত সেই টাকা গোনা হচ্ছে। মুখ্যমন্ত্রী যেই কথা বলেছিলেন যে 15 কেজি সোনা প্রায় 5.5 কোটি টাকা, তার থেকেও কিন্তু পরিমাণ এখন অনেকটাই বেড়ে গিয়েছে। বলা যেতে পারে 12 থেকে 14 কোটি টাকা হয়ে যেতে পারে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে, বা তারও বেশি হতে পারে এমনটাও মনে করা হচ্ছে। যদিও পুলিশের যে সিজার লিস্ট সেই সিজার লিস্ট আসার পর একদম পরিষ্কার হয়ে যাবে যে ঠিক কত টাকা উদ্ধার হয়েছে এই মিনার মণ্ডলের বাড়ি থেকে। কারণ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ টুলু মণ্ডলের আত্মীয় এই মিনার মণ্ডল দিকে দিকে বিভিন্ন ব্যবসা, অবৈধ ব্যবসা, সেই অবৈধ ব্যবসা থেকেই কোটি কোটি টাকা ইনকাম। আর এই ধরনের বাড়ি পুলিশ এটাও খোঁজ করতে শুধু যে মিনার মণ্ডলের এই বাড়িতেই টাকা রয়েছে নাকি তার অন্য কোথাও আরও অন্য বাড়ি রয়েছে সেখানেও এইভাবে টাকা গচ্ছিত করা রয়েছে, অবৈধ পদ্ধতিতে ইনকাম করা সেই টাকা গচ্ছিত করা হয়েছে। সেই সমস্ত বিষয় কিন্তু একদিকে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইলেকট্রিশিয়ান দেখে তুমি দেখতে পাচ্ছ রাতভর যে তল্লাশি চলেছে, তারপর আজ সকাল থেকে টাকা গোনা শুরু হয়েছে, সন্ধে হতে চললো, এখনও পর্যন্ত কিন্তু সেই 5টি মেশিন দিয়ে টাকা গোনার কাজ চলছে। এবং রাতেও যে সন্ধ্যার পরেও যে এই অভিযান চলবে সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন জেনারেটর আনা হয়েছে। আসবো তোমার কাছে, তোমার সঙ্গে আবারও এই অনুষ্ঠানেই কথা বলবো একটু পরে, তখনকার আপডেট নেব। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, আজকে শুরু করেছিলাম যে সরকারের কোষাগারে যদি টাকা থাকে, সরকার সেই টাকাটা তো আমাদের প্রত্যেকের হিতে ব্যবহার করতে পারে, তাই না? এই রাস্তাঘাট, জল, কল বা যে ভাতা দেওয়া হতো সেই ভাতা, গোটা বিষয়গুলো, এখানে সরকারের ঘরে টাকাটা আসতো না, অভিযোগ উঠেছে। কিন্তু দেখো, সরকারের দল যারা করতো তারা কোথায় পৌঁছে গেছিল, ব্রেসলেট, সোনার চেন। দেখো, পরিষ্কার বলতে গেলে সরকারের রাজস্ব নেওয়ার যে টাকা, সেই টাকাটা চলে গেছে অন্য জায়গায়, সেটা আজকে প্রকাশ্যে আসছে। এবং আবারও বলছি যে এটা অনেকগুলো জায়গার মধ্যে একটা টুকরো জায়গা আমাদের চোখের সামনে আসছে, বা আজকে যেখানে রেড চলছে, টাকা গোনা চলছে, এই টাকাগুলো সরকারের রাজস্ব হিসেবে প্রাপ্য ছিল। অর্থাৎ আমাদের সাধারণ মানুষের সাধারণ কাজের জন্য, সেটা এডুকেশন, শিক্ষা হোক, সেটা স্বাস্থ্য হোক, রাস্তাঘাট হোক, সেই তৈরির কাজে সরকার ব্যবহার করতে পারতো। সেই টাকাটা চলে গেছে ব্যক্তি মালিকানায়। যেটা বারবার বলছিলাম, তৃণমূল আমলে যেটা হয়েছে, কয়লা, পাথরের, বালির টাকা লুট হয়ে গিয়েছে। এটি পাথরের টাকা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। মিনার মণ্ডল, যে ব্যাকগ্রাউন্ড তুমি শুনছিলে, আমরা সারাদিন ধরে বলছি, এই মিনার মণ্ডল, এর মাথার উপরে রয়েছে টুলু মণ্ডল এবং অন্যান্যরা, এবং তাদের মাথার উপরে রয়েছে অনুব্রত মণ্ডল বা রাজনৈতিক নেতা, একাধিক মন্ত্রী, যেটা একেবারে তৃণমূলের হাসনের বিধায়ক কাজল শেখ পর্যন্ত সেই কথা বলছেন। এরকম অভিযোগগুলো আসছে। ফলে এই একটা চেন, সেই চেনটা, এই টাকাটা কিন্তু দেওয়ার ক্ষেত্রে এই রাজস্ব ফাঁকিটা কিভাবে হতো তন্ময়? দেখো, ভালো করে যদি একদম দর্শকদের জন্য বলছি, আমাদের সবার জন্য বলছি, যদি এই পাথরটাকে আমরা দেখি, পাথরের খাদান রয়েছে,
সেই খাদানে জিলোটিন স্টিক বা ওই যেগুলো মাঝে মাঝে ধরা পড়ে এখান ওখান সেইগুলো দিয়ে ব্লাস্ট করানো হয়, বিস্ফোরণ ঘটানো হয়, বড় বড় পাথরের চাং পড়ে, সেগুলো সেই খাদান থেকে গাড়ি করে ঘুরিয়ে ঘুরিয়ে তোলা হয়। মাটির উপরে বিভিন্ন জায়গাতে ক্র্যাশার মেশিন রয়েছে, মাঝে মাঝে শুনবে ক্র্যাশার মেশিনে ধর্মঘট চলছে, বহু মানুষ কাজ হারিয়ে বসে আছে। ক্র্যাশার মেশিনে এই বড় বড় পাথরের টুকরো ফেলে দিয়ে সেখানে স্টোন চিপস তৈরি করা হয়, যেটা বলো বিল্ডিং বলো, ব্রিজ বলো, রাস্তা বলো, সব জায়গাতে সেই পাথরটা কাজে লাগে। সেই পাথরটা ট্রাকে বোঝাই হয়, ট্রাকে বোঝাই এবার বেরিয়ে আসার সময় ডিসিআর গেট রয়েছে, অর্থাৎ টোল ট্যাক্সের মতো, সেইখানে সরকারকে রাজস্ব দিয়ে সেই ট্রাক এবার মেন রোডে উঠে গেল, তার গন্তব্যে সে চলে গেল। সে কোনো জেলায় যেতে পারে, অন্য রাজ্যে যেতে পারে। মজা হচ্ছে এই যতগুলো খাদান রয়েছে সেই খাদানগুলোর অধিকাংশই মানে 6টি খাদান ছাড়া বাকি 120, 30, 35টা খাদান সেগুলো বেআইনি। 2016 সাল থেকে সরকারের লিজ আর নতুন করে নবীকরণ হয়নি, অর্থাৎ সম্পূর্ণ বেআইনিভাবে চলছে এগুলো। লিজ যদিও দেওয়া হতো তাহলে সরকারের খাতে টাকা আসতো, অর্থাৎ পাথর খাদানের টাকাটা সরকার রাজস্ব হারিয়েছে 16 সাল থেকে, সেইটা কিন্তু অন্য জায়গায় টাকাটা চলে যাচ্ছিল। কে কোন খাদান ব্যবহার করবে কি না করবে, রাজনৈতিক নেতা মন্ত্রীদের কেউ কেউ এটাকে নিয়ন্ত্রণ করছিল, সেই টাকাটা পকেটে যাচ্ছিল। এই একটা। আর ডিসিআর মানে ডুপ্লিকেট চালান বেশি, সরকারকে রাজস্ব দিতে হয় ট্রাকে করে মাল নিয়ে যাওয়ার সময়, এটা বিডিও বিএলআরও অফিস থেকে তোলা হয়, সেইখানে ডুপ্লিকেট চালান, অর্থাৎ ওই যে যেটা দেওয়া হচ্ছে সরকারি কাগজ, সেইটাই মিনার মন্ডলরা নিজেরাই ছাপিয়ে নিজেরাই স্ট্যাম্প মেরে সরকারি রাজস্ব করে টাকাটা তুলে সেই টাকাটাকে তারা কলকাতায় পাঠাতো, অন্য জায়গায় পাঠাতো। পুলিশের একাংশ যুক্ত ছিল এর সঙ্গে। বেশ, ধন্যবাদ তন্ময়। তোমার কাছে পরবর্তী সময় আমরা আবারও কথা বলবো তোমার সঙ্গে। আলোচনায় আসি, এই মুহূর্তে কারা কারা রয়েছেন আমার সঙ্গে। বাইরে থেকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৃষাণু মিত্র রয়েছেন, অশোক ভট্টাচার্য কংগ্রেসের তরফ থেকে, দীপ্তাশ্ব যশ রয়েছেন বিজেপির তরফ থেকে, ঝন্টু বড়াইক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। কৃষাণুবাবু, আপনাকে দিয়ে শুরু করি। আবারও বলছি যে টাকাটা পাওয়া গেছে, সেই টাকাটা সম্পর্কে নিশ্চয়ই আগামী দিনে যারা তদন্ত করছেন তাদের কাছ থেকে বেরোবে খবর, তারাও কিছু জানাবেন সিজার লিস্টে কত টাকা কি হলো না হলো। আমার প্রশ্ন হচ্ছে, এখনো পর্যন্ত যে অভিযোগগুলো উঠে আসছে, কাজল শেখও যে অভিযোগটা করলেন, কিছু বলবেন অভিযোগ নিয়ে? দেখো, যদি কোথাও বেআইনি কাজ হয়েছে, দুর্নীতি হয়েছে, আমাদের দলের স্পষ্ট অবস্থান আগামী দিনও ছিল, মানে আগেও ছিল, আগামী দিনও থাকবে, যে তার তদন্ত হোক। আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিই না। আমরা সেই সব দুর্নীতির যদি অভিযোগ ওঠে তার সঠিক তদন্ত চাই এবং দোষীদের শাস্তি চাই। আজকে যদি তুমি এই খাদান কেলেঙ্কারি বা এই পাথর খাদান বলছো, আমার মানে যদি আমি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের দেখি বিভিন্ন রাজ্যতে, সেখানে তাদের মূল্যায়ন হচ্ছে প্রায় 40,000 এই পাথর খাদান সারা দেশে চলছে, যার মধ্যে 80% হচ্ছে বেআইনি পাথর খাদান। তার মানে সেখানকার রাজস্ব রাজ্য সরকার বা কেন্দ্র সরকার পায় না। তো 40,000-এর মধ্যে যদি আমি দেখি 80% এর কটা পশ্চিমবাংলায় আছে, তাহলে তোমাদের এই তদন্তটা খুবই উৎসাহজনক, খুবই সমর্থনযোগ্য। তাহলে এটা তোমরা সারা ভারতবর্ষ নিয়ে করো। আমার বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র আপনি যেটা বললেন ইন্ডিয়ান কাউন্সিল ফর ফরেস্ট্রি এন্ড রিসার্চ বলছে শুধুমাত্র রাজস্থানে 2000-এর বেশি এই বেআইনি পাথর খাদান যার রাজস্ব সরকার পায় না সেগুলো চলছে। সেগুলো কিন্তু বহাল তবিয়াতে চলছে। সেইগুলোতে কিন্তু ডবল ইঞ্জিন সরকার একবারও না পুলিশ না ইডি না সিবিআই কেউ রেড করে। বেশ, ডবল ইঞ্জিন সরকার হিসেবে যাকে উল্লেখ করলেন দীপ্তাশ্বর কাছে যাব, কিন্তু কৃষাণুবাবু আপনাকে একটা টেকনিক্যাল প্রশ্ন করি। এই একটা জায়গা থেকে টেকনিক্যাল ছেড়ে দাও না, আমার উত্তরগুলো শুনে নাও না, তুমি শুনে নাও। এই পাথর খাদানগুলোর যে অভিযোগগুলো আছে সেইগুলো শুধুমাত্র একটি পাথর খাদান ধরলে হবে না, এবং এটা 2 মাস পরে কেন হলো আমি একটি ধরছি না কৃষাণুবাবু, আমি একটি ধরছি না, আমি আপনাকে তথ্য সহকারে বলছি। একটা জায়গা থেকে, একটা পাথর খাদান থেকে পাথর তুলতে গেলে 4টে দপ্তর সেখানে ইনভলভ থাকে। ধরে ধরে আপনাকে আমি বলছি 4টে দপ্তর, ভূমি রাজস্ব দপ্তর, পরিবেশ দপ্তর, পরিবহন দপ্তর এবং সবশেষে স্বরাষ্ট্র দপ্তর। তাহলে কি সবকটা দপ্তরই ফেল করেছে আপনাদের সময়, নাকি সবকটা দপ্তরে মিলিত চক্র ছিল? তুমি বোধহয় আমার উত্তরটা শুনলে না। আমাদের সময় তোমাদের সময় বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে সারা ভারতবর্ষে 40,000 পাথর খাদানের মধ্যে 80% বেআইনি। এটা পলিউশন, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল, ভারত সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ড বলছে। আমি আপনার কথা আপনি যেটা বলছেন আমি কোনো ভুল বলছি না, আমি কাউন্টারও যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাড়ি তো অশান্তিটা আমি আগে দেখবো না, পাশের বাড়ি কে কোথায় জল ফেলছে সেটা দেখতে যাবো। সার্বিক আলোচনা হোক,
হবে তো, You can choose গোটা পাড়া politic নিয়ে to আলোচনা color করবো vote. আমরা। আগে বলুন না, আমার বাড়ির অশান্তিটা আগে দেখবো নাকি পাশের বাড়িতে কে কোথায় জল ফেলছে, নোংরা ফেলছে সেটা দেখতে যাবো? আমি নিশ্চয়ই, এই দেশটা তো আমার বাড়ি, আমি দেশের বলবো। আজকে বিগত 40 বছরে যত মাইনিং স্ক্যাম হয়েছে তাতে একটা সংস্থান মেগা ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এর নাম উঠে আসছে। কে এই মেগা ইঞ্জিনিয়ারিং বুঝতে এন্ড পেরেছি। ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, যার বিরুদ্ধে বারংবার বুঝতে পেরেছি আপনি যে কথা বলছেন, মাইনিং খুব স্ক্যামের পরিষ্কার আপনার অভিযোগ। দীপ্তাস্য, দীপ্তাস্য, তারা কি করে, কি ব্যবসার সাথে যুক্ত আছে, দীপ্তাস্য বলুন, ইঞ্জিনিয়ারিং এন্ড আপনি বলুন। এটা নিয়ে আলোচনা। বলছেন না ডবল ইঞ্জিন সরকার, আচ্ছা এই রাজ্যেও একসময় ডবল ইঞ্জিন সরকার ছিল। মমতা ব্যানার্জি ইউপিএর সমর্থনে ছিলেন, ইউপিএর সরকার ছিল, কোল স্ক্যাম হয়েছিল, সেই সময় কোল স্ক্যাম থেকে শুরু। এবং সে তারপরে এই যে টুলু মণ্ডল, যার আত্মীয়ের বাড়িতে আজকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে, তৃণমূলের নেতাদের বিগত দিনেও আমরা দেখেছি সব্যসাচী দত্তবাবু তার বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা বেরোচ্ছে, এখন দেখা যাচ্ছে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। এই টুলু মণ্ডলকে, টুলু মণ্ডলের নাম প্রথম উঠে আসে অনুব্রত মণ্ডলের মামলায়। অনুব্রত মণ্ডলের ডান হাত ছিলেন টুলু মণ্ডল, এবং সেখানে তিনি তার বাড়িতে ইডি রেড হয় প্রথমবার। এরপরে মনে করে ইডি শুধু নয়, ভোটের আগে পশ্চিমবঙ্গের এসটিএফ একটি গাড়ি ধরে, সেই গাড়ি থেকে 5 কোটি টাকা পাওয়া যায়, এবং সেই গাড়ির মালিক ছিলেন টুলু মণ্ডল। তো এই হচ্ছে টুলু মণ্ডলের হিস্ট্রি। তৃণমূলের যেটা কৃষাণুদা বললেন না, যে ওনাদের আগেও নীতি ছিল, এখনও নীতি আছে, চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। এই আজকে একটু আগে তৃণমূলের কি যেন যুবরাজ না সেনাপতি, যিনি এখন নাকি বাড়িতে বারমুডা পরে ঘুরতে ভয় পান, তার যে আপ্তসহায়ক সুমিত রায়, তিনি গ্রেপ্তার হয়েছেন। এখন এরকম কত কেজি সোনা, কত কেজি হিরে জহরত, আমরা এই প্রসঙ্গে যাব, আমরা খবর দেখিয়েছি একটু আগে যাব। আজকে বিষয়টা নিয়ে উনি বলছেন না যে এই রাজ্যে ওই রাজ্যে সেই রাজ্যে। আরে উনি এদের আগেও স্বভাব ছিল যে আগেও পশ্চিমবঙ্গ আরজিকর বললে ওনারা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড চলে যেতেন। এখনও টুলু মণ্ডলরা ধরা পড়লে ওনারা সারা দেশ ঘুরতে বেরিয়ে পড়ে। ওনাদের মুশকিল হচ্ছে যে আজকে তৃণমূল এমনই একটা দুর্নীতিগ্রস্ত দল যে তারা সরকার থেকে চলে গেছে কিন্তু দুর্নীতি যাচ্ছে। অশোকদা, একটু আগে কৃষাণুবাবু রাজস্থানের প্রসঙ্গ টেনেছিলেন, একটা সময় তো আপনারাও কয়েক বছর আগে পর্যন্ত সেখানে সরকার চালিয়েছেন, জানি না আপনার দিকে ইঙ্গিতটা করলেন কিনা। কয়লা কেলেঙ্কারি নিয়ে কথা হচ্ছে, মানে খাদান কেলেঙ্কারি, তাই তো? পাথর হ্যাঁ পাথর। তার আগে আমি একটুখানি, যেহেতু খাদানের সাথে কয়লাও জড়িয়ে আছে, আমি একটা কথা বলতে চাই যে একটা মানুষ মৃত্যুর পরে আজকে বোধহয় কলঙ্ক মুক্ত হলেন সুপ্রিম কোর্টের ক্লিন চিটে, ডক্টর মনমোহন সিং, যিনি বলেছিলেন হিস্ট্রি উইল বি মোর কাইন্ডার দেন দ্য কন্টেম্পোরারি মিডিয়া টু মি। তা যাই হোক, আমি এবার একটা কথা বলছি, এই পাথর কেলেঙ্কারি কোথায় ঘটেছে বললেন? বীরভূমে, তাই না? তাছাড়া 4 মের আগে পর্যন্ত এই মানে সরকার পোষিত আজকের বিরোধী দলের নেতা দুধকুমার মণ্ডল, মানে বিরোধী দলের অন্যতম নেতা দুধকুমার মণ্ডল, কিংবা কেষ্টবাবু যিনি এখন ভালো তৃণমূলে চলে গেলেন, কিংবা বীরভূমের যিনি সাংসদ, যিনি এখন ওই এনসিপিআই মানে এনডিএর শরিক হয়ে গেছেন, মানে তারাও তো অ্যাকাউন্টেবল। তাদের মানে প্রশ্নগুলো তো তাদের করতেই হবে। মানে তৃণমূল চুরি করেছে, চুরি করেছে, তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া গেছে কোটি কোটি টাকা, এটা নতুন, একেবারে নতুন কিছু নয়। কিন্তু যেহেতু ব্যাপারটা বীরভূম, সেহেতু যারা ভালো তৃণমূল এই মুহূর্তে, এবং আবার বলছি কোট আনকোট যারা এনডিএর শরিক হয়েছে, তারাও তো তাদের দায় দায়িত্ব কোনোটা এড়িয়ে ফেলতে পারেন না। কারণ তৃণমূল বলতে যা বোঝানো হয়, তারা ফসিল হয়ে গেছে, অতীত হয়ে গেছে। কিন্তু যে মুখগুলো, সে মুখগুলো এখন ওয়াশিং মেশিনে গেলেই তারা অ্যাকাউন্টেবিলিটি এড়িয়ে যেতে পারবেন না। সুতরাং যদি কিছু প্রশ্ন করতে হয়, এই দুধকুমার মণ্ডল, এই কেষ্টমণ্ডল, এই এনসিপিআইয়ের শরিক, মানে এই মুহূর্তে এনডিএর অন্যতম মানে ওই বীরভূমের সাংসদ শতাব্দী দেবী। আমি বলছি দুধকুমার মণ্ডল তৃণমূলের কেউ ছিলেন না, দুধকুমার বরাবরই বিজেপির, তিনি মন্ত্রী হয়েছেন। আমি বললাম, আমি আমার কথাটা বুঝলেন না বোধহয়। আমি বললাম একটা জিনিস আসলে এই দুধকুমার অশোকদাকে বলতে দিন, বাইরে থেকে আছেন, অশোকদা বলুন আপনি। না না, আপনার কি এখনো মনের কোণে আশা আছে যে মমতা ব্যানার্জি কোনো একদিন কংগ্রেসে ফিরে আসবে? তাই দুধকুমার মণ্ডলের দায়িত্ব, কিন্তু মমতা ব্যানার্জির কোনো দায়িত্ব নেই। স্বরাষ্ট্র দপ্তরটা কার আওতায় ছিল? ভূমি রাজস্ব দপ্তরটা কার আওতায় ছিল? মমতা ব্যানার্জিকে একটা প্রশ্ন করতে পারছেন না। দুধকুমার মণ্ডল সেই সময় পার্লামেন্টে রাহুলকে বাগান থেকে বলতে দেবেন না। আরে বলতে দেবেন তো। এই অশোকদাকে রাখো, আর মমতা ব্যানার্জিকে অশোকদা আপনি বলুন, বলতে দাও, বাইরে থেকে আছে, অশোকদা বলুন আপনি। অনুষ্ঠান থেকে
আমি গাড়িতে আছি, আপনারা জানেন আমি কি আপনি বলুন অবস্থায় বলুন আছি। আপনাকে আমি বলতে বলছি বাড়িতে থাকুন, বাড়িতে থাকুন, এই আস্তে, যেখানে খুশি থাকুন। দীপ্তাশু, please। মমতা ব্যানার্জিকে একটা অশোক প্রশ্ন দা আপনি করুন। বলুন, আমি শুভজিৎ বলছি, আপনি বলুন। তাহলে আপনি অন্যদের থামান। আমি আপনি বলতে বলুন। চেয়েছি এই যে দুধকুমার মণ্ডল, এই দুধকুমার মণ্ডল কুমার যারা মণ্ডল এই কোন আরে আস্তে, দাঁড়াও না। দায়িত্বে ছিলেন? ভাই রে, আপনি কে- বলুন না, আপনি একা দাদা, স্ক্রিনে আপনি আছেন, কুমার মণ্ডল, আপনি একা স্ক্রিনে আছেন, আপনি বলুন। কুমার মণ্ডলের উপরে এত দুধকুমার ভরসা যখন, তাহলে মণ্ডলরা কংগ্রেসটা করেন যাদের কেন? আজকে ভালো তাহলে তৃণমূল BJP কে করলো, বলে আসতে- এই যে ঘনিষ্ঠ কোন একটি দলের ঘনিষ্ঠ প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ এবং টাকাটা পাওয়া যাচ্ছে তার ঘর থেকে, এটার কিন্তু গ্রস মেকানিজমটা বুঝতে হবে। আজকে আমরা এখানে চিৎকার করছি এ ও তৃণমূলের সময় তোমার কতগুলো জুটির নাম বলি, অনুব্রত সাইগল, বালি বাকিবুর, পার্থ অপা, এই যে জুটিগুলো ইকোনমিতে একটা ডাক মাস্টার ইকোনমি বলে। তোমার মনে আছে বকটুই 2 হয়েছিল দলুয়া খাকি গ্রাম, সাইফুদ্দিন মোল্লা খুন হয়েছিল, পরে জানা গেছিল এই যে একটা ডাক মাস্টার ইকোনমি, অর্থাৎ কোন একজন প্রভাবশালী নেতা, এক্ষেত্রে অনুব্রত যদি ধরে নেই, তার প্রভাবে দুর্নীতিটা হচ্ছে, কিন্তু টাকাগুলো সাইপন হচ্ছে কতগুলো শেল কোম্পানির মাধ্যমে বা কতগুলো প্রভাবশালী ব্যবসায়ীর মাধ্যমে। ঠিক যেমন অনুব্রতর বিরুদ্ধে যখন ইয়েটা হলো, তিনি যখন তিহার জেলে যাচ্ছেন, আমরা জানা গেল এন্টায়ার বর্ধমান এবং বীরভূম জেলা জুড়ে প্রচুর নন প্রফিটেবল চাল কারখানা খোলা হয়েছিল। আমরা জানি চাল কারখানায় খুব একটা বেশি কামাই নেই, কারণ খোলা হয়েছিল ঠিক যেমন লিপস অ্যান্ড বাউন্স, এসডি কনসালটেন্সি, এই যে নামগুলো, এমনকি যখন বালুকে ধরা হয় 3টে সেল কোম্পানি, তার মধ্যে হনুমান রিয়ালটি, এইগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে টাকাটাকে সাইফুন করে একটা জায়গায় চ্যানেলাইজ করা। এবার প্রশ্নটা হলো, বর্তমান সরকার ধরেছে এই যে পাথর খাদান, বালু খাদান বা কয়লা, এটা কিন্তু প্রাকৃতিক সম্পত্তি মানুষের, এটাকে কেন্দ্র করেও তৃণমূলের সময় একটা প্যারালাল ইকোনমি গড়ে উঠেছিল লুটের। তুমি খেয়াল আছে বাম জামানায় একটা সময় এই বীরভূমের পাথর খাদান নিয়ে আদিবাসী ভার্সেস ওখানে মুসলিমদের একটা লড়াই হয়েছিল, এবং জানা গেছিল পাথর খাদানগুলো সমস্ত ছিল সিপিএম প্রভাবিত কিছু লোকের হাতে, যেগুলো নকশাল পিরিয়ডে নকশাল যারা সারেন্ডার করেছিল পরবর্তীকালে। এটা কোন সময়টার কথা বলছেন? 70-এ যখন নকশালদের একটা বড় অংশ সারেন্ডার করলো, তাদের রিহ্যাবিলিটেশন দেওয়ার জন্য তৎকালীন কংগ্রেস সরকার পাথর খাদানগুলো দিয়েছিল, কিন্তু এই নকশাল পন্থীরা এই পাথর খাদানগুলো চালায়নি, কারণ এগুলো একটা শোষণ, এলাকার পরিবেশ দূষণ করে, ফলে তারা ছেড়ে দিয়েছিল। পরবর্তীকালে সিপিএম এর রাজত্বকালে তাদের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী পায় এবং আমরা যথেষ্ট। তো ঝন্টুদা এরকমও শুনছি যে 2016-র পর এখনো পর্যন্ত 6টা বা 7টা বোধহয় বৈধ পাথর খাদান আছে ওখানে, সরকার অনুমোদিত, এবং বাকি অনেকগুলো 6টা রয়েছে, বাকি অনেকগুলো কোনো রিনিউয়াল দেয়নি সরকার। তার একটা কারণ ছিল পরিবেশ বান্ধব নয় বলে, একদম সেটা গেলে একটা দিক, কিন্তু তারপরেও সেই খাদানগুলো চলেছে। এবং এটা শুধু এই সময়কার নয়, তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যে একটা বিদ্রোহ আদিবাসীদের মধ্যে বীরভূম জেলায় পাথর খাদান নিয়ে, সেটাই কিন্তু ওদের পাশে দাঁড়িয়েছিল এবং কথা দিয়েছিল আমরা ক্ষমতায় আসলে এই অবৈধ পাথর খাদানগুলো বন্ধ করে আদিবাসীদের জমি পুনরুদ্ধার করব, পরিবেশ বান্ধব পারমিসেবল পাথর খাদান তৈরি করব, কিন্তু তিনি করেননি। বরং তার ঘনিষ্ঠ এই ব্যবসায়ীরাই বামফ্রন্টের সময় যখন করে কমে খেত, তারাই পরবর্তীকালে রিপ্লেস হয়েছিল এবং টাকার সোর্সটা উত্তরোত্তর আরো বেড়েছিল। এবং বীরভূম এই টাকার সোর্স নিয়ে না অনুব্রত মণ্ডল একটা কথা বলেছিলেন দুদিন আগে, একবার শোনাই, তারপরে মনে হয় আলোচনাটা আসতে সুবিধা হবে, শুনুন। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। আমি জেলটা এখানে খাটলাম যে আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে 40 টাকা অভিষেক করেছি। কৃষ্ণবাবু, আপনার কাছে আবারও প্রশ্ন, অনুব্রত মণ্ডল কে? সরকারকে টাকা দেওয়ার কে? প্যারালাল সরকার চালাচ্ছিলেন ওখানে, তখন তো আপনাদের দলে ছিলেন, আজকে আক্রমণ করতেই পারেন আপনি। তুমি যদি ভারতবর্ষে 32,000 বেআইনি পাথর খাদান চলে, এটা পলিউশন কন্ট্রোল বোর্ড, সেন্ট্রাল পলিউশন
কন্ট্রোল বোর্ডের রিপোর্ট আরে আছে। একটু বীরভূমে আসুন ৩২,০০০কে কিষাণদা। যদি তুমি বলতে দাও, সার্বিকভাবে বলতে দাও। আলোচনা না করো, এর অনুব্রত মধ্যে যদি মণ্ডলের তুমি নাম নিতে বীরভূমের ইচ্ছা দুটো করছে না, চারটে না? দিন আপনার করো, সার্বিক তাহলে আপনি এটার বলুন না। কোনো কনফিউশন নেই। আপনি বলুন। এটার না, না, কোনো অনুব্রত confusion নেই। মণ্ডলের তুমি নাম নিতে চারটে ইচ্ছা নিয়ে করছে আলোচনা না? করবে, বলতে দাও। ৩২,০০০ নিয়ে আলোচনা করবে না। অনুব্রত আমি আবার মণ্ডলের বলছি, নাম এলে এই পাথর আবার খাদানের যে ওই যে প্যারালাল কি যেন ইকোনমির পুষ্পা, কথা ঝন্টু সে বললো, এই বীরভূম প্যারালাল থেকে ইকোনমি গ্রিন চ্যানেল সারা করে ভারত গাড়ি জুড়ে করে চলে। বাড়ি টাকা যদি নিয়ে আসতো। এখানে কেউ আন্তরিক হয়ে এই খাদান ব্যবসা, এই প্যারালাল ইকোনমি আটকাতে চায়, তাহলে তাকে সার্বিকভাবে সারা দেশে এই টাকাটা যে বললো শেল কোম্পানি, এই শেল কোম্পানির নিয়ন্ত্রণ একমাত্র ভারত সরকার, স্বরাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর করতে পারে। তারা নিয়ন্ত্রণ করতে পারে। কোন অঙ্গরাজ্য, কোন রাজ্যের পক্ষে বিদেশ থেকে কোথায় টাকা গেল এলো, আমি একটা ছোট্ট ব্রেক নেব কৃষ্ণদা, আমাকে ব্রেকটা নিতেই হচ্ছে। কিন্তু এই বারবার বলছি না যে আমরা আগে ঘরটা নিয়ে করি, তারপরে নয় পাশের বাড়ি কে জল ফেললো, কে ময়লা ফেললো সেটা নিয়ে আলোচনা করব। আমরা আসবো, তবে ঘরের ছবিটা একবার দেখাই। ঘর মানে সরকার, সে তৃণমূল চালাক, সিপিএম চালাক, কংগ্রেস চালাক, বিজেপি চালাক, আরে আমাদের সরকার তো, আমরা তো নাগরিক। মুখ্যমন্ত্রী যেই হোক, যেই দলেরই হোক, তাই না? বর্তমান মুখ্যমন্ত্রী কি বলেছেন, একটা বক্তব্য শুনুন। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা, আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। 83 গুণিতক 12, 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামার্কস্ট্রিট হয়ে দুবাই। আপনাদেরকে এ রাজ্যের একটা ছবি দেখাই, আজকে সকালের ছবি। ছবিটা দেখুন, বর্ধমানের ছবি, তারপরে আসছি। দেখুন ছবিটা, কয়লা কিভাবে পাচার করা হচ্ছিল। কয়লা আর তার উপরে টমেটো, কয়লা তার উপরে টমেটো। আমি জানি না, ওখানে একটা পুষ্পাতেই ডায়লগ ছিল না যে এমনভাবে পাচার হয় যে ফাঁকি বা চৌকিদারও ধরতে পারবে, বোধহয় সেই উপায় হচ্ছিল। যাই হোক, এই হচ্ছে সেই ছবি। আমরা আলোচনায় ফিরে আসি। দীপ্তস্য, আমি আটকে ছিলাম সেই সময়, আপনি অভিযোগ তুলছিলেন গোটা বিষয়টা নিয়ে। না দেখো, মানে আমার যেটা কথা, আজকে এই টমেটো দিয়ে, টমেটোর আড়ালে কয়লা তো লুকোনো যায়নি, যাবেও না, ধরা পড়বেই এগুলো। আজকে আমার কথা হচ্ছে, সেই সময়ে যখন এরা দুর্নীতিটা করেছে, এই অনুব্রত মণ্ডল বলো, টুলু মণ্ডল বলো, এরা সবাই মিলেই দুর্নীতিটা করেছে। সেই সময়ের দায়িত্বটা কার ছিল? দুটো দপ্তর, ভূমি রাজস্ব দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর। টোটাল তারা 4টে দপ্তর, একটা দায়িত্বে কে ছিলেন? বৈধ খাদান থেকেও যদি পাথরটা তোলা হয়, 4টে দপ্তর, ভূমি রাজস্ব দুটো দপ্তর, দপ্তরের দায়িত্ব পরিবেশ সরাসরি- দপ্তর, পরিবহন দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। দুটো দপ্তরের দায়িত্ব সরাসরি মুখ্যমন্ত্রী, সেই সময়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছিল। তিনি কি করেছেন? আজকে আমরা দেখেছি কি, এই অনুব্রত মণ্ডলরা তারা কেউ নাকি প্রবাবিলিটির সব অঙ্কের নিয়মকে হার মানিয়ে তারা কেউ 5 বার, কেউ 6 বার করে লটারি পেয়েছেন। শোনা যায় যে তৃণমূলের কোন এক যুবরাজ না সেনাপতি, তিনি নাকি 29 বার লটারি পেয়েছেন। এবং এমনই সেই লটারি কোম্পানি, তারা এমনই লটারি দিল যে 4 তারিখের পরে তারা লটারি কোম্পানিটা বন্ধ করে এখান থেকে অফিস গুটিয়ে তারা চলে গেল। তো এরকম কি লটারি হয় যেটা একজনই বারবার পেতে পারে? আমরাও জানতে চাই। তোমারও তো সংসার আছে, আমরাও তো চাই যে কিছু লটারি পাই আমরাও, কিন্তু এরাই বারবার কেন পেত? আজকে দেখো, আজকে এই যে বীরভূমের পাথর আর বর্ধমানের বালি, এরা এটা নিয়ে তো একটা পুরো মাফিয়া চক্র গড়ে উঠেছিল, এবং তাদের কাউকে কাউকে আবার তৃণমূল ভোটের টিকিটও দিয়েছিল, তারা ভোটেও দাঁড়িয়ে পড়েছিল। দেখা যাচ্ছে যে এক একজন পঞ্চায়েত প্রধান এই সমস্ত এলাকায়, তাদের কারুর 250-300 ডাম্পার, এবং এই ডাম্পারগুলোর কোনো নাম্বার প্লেট ছিল না। নাম্বার প্লেট ছাড়া তারা টোল দিয়ে পেরিয়ে যেত, টোলে কোনো টোল গেট, টোলে কোনো ট্যাক্স নেওয়া হতো না। এই নিয়ে তো অভিযোগ বারবার উঠেছে। তো এই যে জিনিস চলতো, সেই জিনিস চললো কার মদতে? আমরা তো জানি যে এই যে জাহাঙ্গীর খান, পুষ্পা, তার নামে তো অভিযোগ ছিল অনুব্রত মণ্ডল নাকি ওখানে মুড়ির টিনে টাকা ভরে দিতেন এবং গ্রিন চ্যানেল বানিয়ে দিত পুলিশ, এবং জাহাঙ্গীর খান সরকারের কাছ থেকে জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি নিয়ে, সেই সিকিউরিটি নিয়ে তিনি সেই টাকা এনে পৌঁছে দিতেন শান্তিনিকেতন। এই অভিযোগ তো বারবার উঠেছে, এবং অভিযোগের যে সারবত্তা আছে সে তো দেখাই যাচ্ছে। শুভেন্দু অধিকারীর যে বক্তব্য শোনালাম বেঁকে যাওয়ার আগে, বলেছেন টাকা দুবাইয়ে। কিষাণু বাবু, টাকা দুবাইয়ে শুধু নয়, আমি বলছি টাকা দিয়ে স্পেনে আইল্যান্ডও কেনা হয়েছে, ওই জন্য স্পেনে শিল্পপতি খুঁজতে গেছিলেন। অ্যাকচুয়ালি শিল্পপতি খুঁজতে যাননি, স্পেনে জমি খুঁজতে গেছিলেন। বলুন কিষাণু বাবু।
যারা বর্তমানে রাম মন্দিরে চুরি করেছে তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে তার অন্যতম অভিযোগ হয়েছে যে রাজস্থানের একটি পাথর খাদান তারা বিনামূল্যে রাম মন্দিরের পুরো পাথর দিতে রাজি হয়েছে। বাইরে থেকে থাকে একটু বলতে দাও। এইগুলো এই অসভ্যতামিগুলো মানে নিজেরা বলছে তারপরে বলতে দেবো না, মানে এটার মানে এটাই। রাজ্যবাসীর সাথে দীপ্তাশু, অসভ্যতা। বলতে দাও বলতে দাও, বলুন কৃষ্ণবাবু আপনি বলুন। রাজস্থানের একটি পাথর খাদানের মালিক বিনামূল্যে তারা সকলে মিলে রাম মন্দিরের পাথর দিতে চেয়েছিল। ট্রান্সপোর্টেশন কস্ট দিতে হতো, তা সত্ত্বেও কৃষ্ণবাবু আপনি রাম মন্দিরের অন্যতম চুরির কাণ্ড কেস। দ্বিতীয় হচ্ছে, আমি আবার বলছি, আমি এক্ষুনি রাজস্বগুলো দেখলাম, রেভিনিউ উত্তরপ্রদেশ বছর 1000 কোটি টাকা করে খাদান বাবদ তাদের লস হচ্ছে। আজকে রাজস্থানে 1200 কোটি টাকা করে বছরে তাদের কেরালাতে হচ্ছে, গোয়াতে হচ্ছে, কর্ণাটকে হচ্ছে। কৃষ্ণবাবু আপনি রাজস্থানের কথা বলছেন, আমি আবারও বলছি আপনি যেটা বলছেন যে সামগ্রিক আলোচনা হওয়া দরকার, সামগ্রিক আলোচনা অবশ্যই হওয়া দরকার, কিন্তু তার আগে আমার মনে হয় ঘরের আলোচনাটা করে তারপরে পরের আলোচনা করলে ভালো হয়। রাজস্থান এক মিনিট দীপ্তাশু প্লিজ, আরে কথা বলতে দাও প্লিজ, কথা বলতে দাও। কৃষ্ণবাবু এই রাজস্থানের যে রাজস্ব আদায় হয় বা কর্ণাটকে যে রাজস্ব আদায় হয় বা বিহারে যে রাজস্ব আদায় হয়, ঝাড়খণ্ডে রাজস্ব আদায় হয়, সেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দেশের রাজস্ব আদায়ের সঙ্গে আমার সম্পর্ক আছে, আমার রাজ্যের রাজস্ব আদায়ের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি একটা ছোট্ট তথ্য দেব, জুন মাসের 17 তারিখ বীরভূমের ভূমিপুত্র বর্তমানে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি এই তথ্যটা দিয়েছেন। আসবো কৃষ্ণবাবু, তথ্য একটু শুনে নিন। তার যে দেওয়া তথ্য জগন্নাথ বাবুর, মে মাসের 17 তারিখ থেকে 17ই মে থেকে 16ই জুন বীরভূমে শুধুমাত্র পাথর যে চেক গেটগুলো আছে সেখান থেকে 72 কোটি টাকার বেশি আদায় হয়েছে। আবারও বলছি 16ই মে থেকে 17 জুন সরকারি তথ্য সরকার দিচ্ছে। ঠিক তার আগে যদি আগের মাসটা ধরা হয় এপ্রিল মাস, তাহলে আদায় হয়েছিল 9 কোটি 80 লক্ষ। 8 নং 72, 8 গুণ বেড়ে গেল বিজেপি আসার পরে রাজস্ব। বলবো খুব ভালো, যদি তারা রাজস্ব বাড়াতে পারে, এটা যদি কন্টিনিউ হয় তাদেরকে আমি শুভজিৎ বলছি, কিন্তু আজকে তৃণমূল আমলে যে বালিগুলো নিয়ে বালি চুরি কথা অভিযোগ করা হতো, সেই বালি যদি 2500 টাকা পাওয়া যেত, 3000 টাকায় পাওয়া যেত, আজকে 8000 টাকা 7500 টাকা দিয়ে মানুষকে কেন কিনতে হচ্ছে? তাহলে বালি চুরি এখন কিভাবে হচ্ছে? সিমিলারলি পাথর খাদানের, আমি আবার বলছি, সারা ভারতবর্ষে বেআইনি পাথর খাদান, বেআইনি কয়লা খাদানের একটা নিজস্ব প্যারালাল ইকোনমি আছে, সেটা পশ্চিমবাংলা কেন্দ্রিক নয়, সেটা সারা ভারতবর্ষে কেন্দ্রিক। এইটাকে যদি তুমি শুধু বীরভূমে 5টা বা 6টা বেআইনি পাথর খাদান নিয়ে আলোচনা করো, ভারতবর্ষের 32,000 বেআইনি পাথর খাদান ছেড়ে দিয়ে, তাহলে সেটা সার্বিক আলোচনা হবে না। এবং আমাকে জানতে হবে গোয়ার রেভিনিউ লসটা কোথা থেকে হচ্ছে। উত্তরপ্রদেশে পাথর খাদানের রেভিনিউ লস, মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, কেরালা, এই সব রাজ্যতে পাথর খাদান বাবদ রেভিনিউ লস আছে। সরকার ফাইন করেও ফাইন পায়নি। 3000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং আছে শুধুমাত্র কর্ণাটকায়। 2060 কোটি টাকা, 3000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং আছে রাজস্থানে। কৃষ্ণদা, আপনার সঙ্গে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা অবশ্যই আপনি যেটা বলছেন গোটা ভারতবর্ষ নিয়ে আলোচনার অবকাশ আছে, আলোচনা নিশ্চয়ই আগামী দিনে হবে। আমরা আজকে আলোচনা করছি আমার ঘর নিয়ে। এবার আপনি যদি এখন রাজস্থান, বিহার, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ বলেন, তাহলে দুম করে কেউ একটা হয়তো ঝন্টুদা বললো, কেন তাহলে ব্রাজিল নিয়ে আলোচনা হবে না ভাই? আর্জেন্টিনা নিয়ে আলোচনা করো, স্পেন নিয়ে কেন আলোচনা হবে না? এটা তো হতে পারে না, দীর্ঘ বাড়বে আলোচনাটা। অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে, হ্যাঁ 10 সেকেন্ড, আসবো। মন্ডল যখন তার মেয়ের বিয়ে দিয়েছিলেন, প্রায় 100 কোটি টাকা খরচা করে মেয়ের বিয়ে দিয়েছিলেন, সেখানে মুম্বাই থেকে শিল্পীরা এসেছিল, সেখানে তো অনেক যুবরাজের অনুগামী তারাও গিয়ে কবজি ডুবিয়ে খেয়েছিল। আপনি খাননি তো কৃষ্ণদা? ব্যক্তিগত নয়, যে দলটার, না তাপস, শুভজিৎ, যে দলটার পশ্চিমবাংলার বাইরে কোনো অস্তিত্বই নেই, তাদের সঙ্গে নাকি করতে হবে সার্বিক আলোচনা, ভাঁড়ের আবার হ্যান্ড। অশোকদা, বিজেপি আসার পরে 1 মাসে শুধুমাত্র এই পাথর থেকে, গেট থেকে রাজস্ব 8 গুণ বেড়ে গেল। বেড়েছে, খুব ভালো হয়েছে রাজ্যের পক্ষে যদি এই তথ্য
একদম সঠিক হয়ে থাকে রাজ্যের মন্ত্রী দিয়েছেন তো। অ্যাপ্রিসিয়েটেবল। এর তো অনেক কিছুই অনেকে দেন। এখনো পর্যন্ত দিল্লিতে কারা ছাত্রদের উপর গুলি চালালো আর লাঠি চালালো, কার নির্দেশে, সেটা পর্যন্ত সরকার বলতে পারছে না। এটাও আজকের সময়ে দাঁড়িয়ে অত্যন্ত রাহুল একটা বড় গান্ধীর প্রশ্ন। নির্দেশে, কিন্তু এখানে আরে রাহুল জিতেছে গান্ধী বলে এরাই কথা বলবে ভাই, না না, এখানে রাহুল আস্তে গান্ধীর আস্তে বলতে দাও। নির্দেশে শুভজিৎ, তাহলে কারা দেখো না আমাদের। সাংবাদিক পেটালো, মহিলা সাংবাদিকদের molest করলো। যে কথাটা আগেও বলেছি সে কথাটা এখনো বলছি, যে অ্যাকাউন্টেবিলিটি এড়িয়ে যেতে পারে না কেষ্ট বা অনুব্রত মণ্ডল, অ্যাকাউন্টেবিলিটি এড়িয়ে যেতে পারে না সেদিনের যিনি তৃণমূলের সাংসদ, আজকে এনডিএর শরিক এনসিপিআর সাংসদ শতাব্দী দেবী, অ্যাকাউন্টেবিলিটি এড়িয়ে যেতে পারেন না। কেন তাদের কাঠগড়ায় করানো হচ্ছে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ডবল ইঞ্জিন সরকার, আজ তো কোনো বাধা নেই, অনুব্রতকে জেলে ভরো, যারা যারা তদন্ত হয়েছে তাদের মানে শাস্তি দাও। তা শাস্তি না করে গাজরের টপ ঝুলিয়ে আর কতদিন চলে যাবে? এখন তো ডবল ইঞ্জিন শুভদীপ, এখন তো ডবল ইঞ্জিন। এখন তো তুমি বলতে পারবে না এ অ্যারেস্ট হচ্ছে না, ও অ্যারেস্ট হচ্ছে না, ও অ্যারেস্ট হচ্ছে না। আর কতদিন এই গল্প চলবে? অপা গপা সপা এক সেকেন্ড জগা পচা টুলু, এদের পেছনে ঘুরবে সিবিআই আর ইডি পেঁয়াজ কাটার নাটের মতন। কালীঘাটার ক্যারাস্টিক অব্দি পৌঁছতে পারছে না। কোন ইন্টারেস্টে, কোন সঠিক? ডবল ইঞ্জিন সরকার তো এখন এসেছে, এখন তদন্তে কোনো বাধা আছে কি? তদন্তের গতি কবে আমরা দেখতে পাবো? এই হচ্ছে রাজাদার অশোকদার প্রশ্ন। যখন সিঙ্গেল ইঞ্জিন ছিল তখন আরে ভাই এখনকার কথা বলো, তুমি এখনকার কথা বলো। এখন তো তৃণমূল অতীত, তৃণমূল ফসিল বলতে দাও। এখন তো ডবল ইঞ্জিন বলতে দেবো না। তুমি দাওনি, তুমি দাওনি, তুমি দাওনি, তুমি দাওনি, আমি দেবো না। তুমি দাওনি, আমি দেবো না। আমি পুতুল দেখুন, আজকে মুখ দেখান না আপনি, আপনার চিন্তা দেখানোর মতো হলে আপনি দেখান। আজকে প্রসঙ্গের বাইরে যেও না রাজাদা, প্লিজ। দেখুন, আজকে আমরা তো শুনেছি যারা সাংবাদিক পেটালো, যারা মহিলা সাংবাদিকদের molest করলো, তারা বলছে যে রাহুল গান্ধী প্রসঙ্গের মধ্যে আসলে আইডিয়া আসুন, এগিয়ে আসুন। প্রসঙ্গের মধ্যে প্রসঙ্গের মধ্যে আমি এই কথাই তো বলছি। আমার প্রশ্ন হচ্ছে, এখন তো ডাবল ইঞ্জিন সরকার, এদের কাউকে ছাড়া হবে, কাউকে ছাড়া হবে না, প্রত্যেককে ধরা হবে। সেই ইন্ডিজোটের যে সঙ্গী, ইন্ডিজোট পিন্ডিজোট যারাই বাঁচাতে আসুক, কেউ বাঁচাতে পারবে না, সবাই ধরা পড়বে। এখানে এসো। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে, ঝন্টুদা, রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক ইস্যু তার মতন করে হওয়া উচিত। আজকে একটা রাজ্যে যেই সরকার থাকুক না কেন, যেই মুখ্যমন্ত্রী হোক না কেন, সে আপনারও মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী আমারও মুখ্যমন্ত্রী। আমার প্রশ্ন হচ্ছে, সরকারের কোষাগার, সেই কোষাগারে টাকা আসেনি, সরকারি হিসেব, এখন টাকা আসছে, এখানে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত? না দেখো, এটা দুর্ভাগা। ঝন্টুদা বিশ্লেষণ বলতে দাও। এই যে ক্যামেরা দিকে বলুন, বলুন, আপনি বলুন। প্রশ্নটা হচ্ছে, একটা রাষ্ট্র ব্যবস্থায় আয়কর দপ্তর যখন আয় বহির্ভূত সম্পত্তি সিজ করে এবং একটা চ্যানেলাইজ প্রক্রিয়ায় 266 নম্বর আর্টিকেল অনুযায়ী যখন সম্পদের শ্রীবৃদ্ধি হয়, দেখো এই যে টাকাগুলো রিকভার হচ্ছে এখন, এটা জনগণের সম্পত্তি। আর যখন রিকভার হতো না, চ্যানেলাইজ হয়ে এই সব বাকিপুরদের পকেটে যেত, এই সব মন্ডলদের পকেটে যেত, তখন জনগণের সম্পত্তি। না, আমার কথা হচ্ছে, একটা প্রক্রিয়ার সঙ্গে যদি বৈধ পাথর খাদানো হয়, 4টে দপ্তর এখানে যুক্ত ছিল। আমার প্রশ্ন হচ্ছে, 4টে দপ্তর কি একসঙ্গে ফেল করতে পারে, নাকি 4টে দপ্তরের মধ্যে কোনো যোগসাযোগ ছিল? আবারও বলছি, প্রত্যেকটা দুর্নীতি ছিল প্রশাসনের টপ লেভেলের ওয়েল অর্গানাইজ। শুরুতে আমি তোমাকে বলছিলাম, প্রত্যেকটা দুর্নীতিতে জুটি ছিল। প্রত্যেকটা দুর্নীতি যদি প্যাটার্ন দেখো, তৃণমূলের সময় দুর্নীতিগুলোর প্যাটার্নগুলো ফলো করো, যে প্যাটার্নগুলো চাকরি চুরি, একটু প্লিজ প্লিজ প্লিজ, আমি আমার তো আমি একটু প্লিজ, তুমি যদি চাকরি চুরিটা দেখো। অশোকদা প্লিজ, তুমি ঝন্টুদা তৃণমূলকে নিয়ে বলছে, আপনি এখন ওখান থেকে বলছেন তৃণমূলের প্রতিনিধি, আপনি তাহলে বলুন। বলতে দিন, বলতে দিন। মৃত তৃণমূল না মৃত, সেটা বলতে হবে। মৃত না মৃত কোনটা? এই যে তুমি দেখো চাকরি চুরি বারবার বলা হতো, তৃণমূল নেত্রী বলতেন ওটা পার্থর ব্যক্তিগত, কিন্তু তুমি যদি দেখো চাকরি চুরি হওয়ার আগে 2 বছর বিধানসভায় ডিজিটাল অ্যাক্ট পরিবর্তন হয়েছিল। পুরো 4টে জোন এসএসসি কে তুলে এনে একটা জোন করা হয়েছিল সেন্ট্রালাইজ, যাতে দুর্নীতিটা কম করা যায়। এখানে তো ই টেন্ডারের কথা বলো।
না ই টেন্ডার হয়েছে, তুমি খেয়াল করো তৃণমূলের জমানায় ই টেন্ডারটা একটা পোশাকি নাম ছিল, বহু জায়গায় তোমাকে আমি দেখাতে পারি রিপোর্ট যে টেন্ডারটাই হয়নি, টেন্ডারটা এমন ভাবে হয়েছে যে একজনই পায় ভিতর থেকে, একসাথে 19টা টেন্ডারের কপি জমা পড়েছে, 19টাই একজন লোকেরই বিভিন্ন নামে। বেশ, ফলে এই দুর্নীতিটা কিন্তু পুরোপুরি সরকারি মদতে হয়েছে, তুমি কিন্তু এটা বিক্ষিপ্ত ভেবো না। বেশ, দেখুন কার বাড়িতে আমার একটা প্রশ্ন আছে, এই কয়লা কেলেঙ্কারি নিয়ে কংগ্রেস যেভাবে উত্তেজিত, বিদেশ যাত্রী রাহুল গান্ধীর ডায়েরিতে আবার কোনোভাবে অভিষেক ব্যানার্জির কোনো এন্ট্রি মিস হয়ে যায়নি তো, যে একটা কোনো ইনস্টলমেন্ট পৌঁছয়নি সেই জন্য এত অশোকদা এত উত্তেজিত? আমি আবার বলছি, রাহুল গান্ধীর যে মানুষটা মারা গেছে তাকে এরা কালিমালিপ্ত করতে ছাড়ে না তো। রাহুল গান্ধী বেঁচে আছেন, তিনি বিদেশ যাত্রীর ডায়েরি লিখছেন, তার সঙ্গে অভিষেক ব্যানার্জির সম্পর্ক কি? কংগ্রেসের তৃণমূলের সম্পর্ক কি? আমি কিন্তু এবারে মিউট করে দেবো প্রত্যেকে, প্লিজ বলো। তৃণমূলকে নেওয়া হয়েছে, ডক্টর মনমোহন সিং বলেছিলেন তৃণমূলকে যে নেওয়া আমি আরে আসছে প্লিজ, রাজাদার অশোকদার অডিওটা শুধু অন রাখো, বলো। ডক্টর মনমোহন সিং বারবার বলেছিলেন যে আমি যতবার বিদেশ গেছি আর যতবার বিদেশ থেকে ফিরেছি প্রতিবার এসে আমি সাংবাদিক সম্মেলন করেছি। যাদের দলের নেতা যে প্রধানমন্ত্রী আজকে একদিনের জন্য সাংবাদিক সম্মেলন করতে পারেনি। আমরা আজকে আলোচনা করছিলাম একজনের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তিনি কোন দলের সঙ্গে যুক্ত, সেই জায়গায় কেন এতকাল ধরে রাজস্ব আদায় কম হয়েছিল, এখন সরকারি তথ্যে রাজস্ব আদায় বেড়েছে। রাজস্ব আদায় যেই করুক, যে সরকারই করুক, সেই টাকাটা কিন্তু আমার আপনার হকের টাকা, সরকার সেই টাকাটা আমার আপনার পিছনেই খরচ করে।